তো ওয়েলকাম সবাইকে। তোমরা শুনতে পাচ্ছ আমার কথা? হ্যাঁ স্যার, পাচ্ছি। আচ্ছা, ঠিক আছে। তো তোমরা জানো শিক্ষা নিকেতনের পক্ষ থেকে তোমরা এই একটা নতুন ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে, সেটা হচ্ছে ডেমো ক্লাসের। তোমরা জানো যে 1 নভেম্বর থেকে 2021 থেকে ক্লাস শুরু হবে বা নতুন ব্যাচ স্টার্ট হবে, সেটা তোমরা জানো আশা করি। তো আমি নেব যে আমার নাম হচ্ছে কিংশুক চক্রবর্তী, ঠিক আছে। আমি তোমাদের ক্লাস নেব হচ্ছে মেজারমেন্ট, ঠিক আছে। আমি তোমাদের ক্লাস নেব মেজারমেন্ট। তোমরা হয়তো যদি চ্যানেলে গিয়ে থাকবে তাহলে আমার ক্লাসগুলো হয়তো দেখে থাকবে আর কি। তো সেই ক্ষেত্রেই তোমরা আমাকে বলবে, তোমরা কমেন্টে গিয়ে বলবে যে ক্লাসগুলো কেমন হয়েছে, তাহলে সেটাকে আবার মডিফাইড বা অন্য কিছু করা যাবে, ঠিক আছে। তো আচ্ছা স্যার। ঠিক আছে, আমি তোমাদের মেজারমেন্ট নিব এবং তোমরা আশা করি সবাই জুনিয়র ইঞ্জিনিয়ারই অ্যাসপিরেন্ট, তাই তো? হ্যাঁ স্যার। আচ্ছা, জুনিয়র। তোমাদের মধ্যে কেউ কি জব করো? হ্যাঁ স্যার, আমি না প্রাইভেট স্যার, এইবারই সেক্টরে আছি। পাস আউট 2021, এইবারই ইলেকট্রিক্যাল পাস আউট ডিপ্লোমা। আচ্ছা, আর আরেকজন? হ্যাঁ স্যার, আমি একটা প্রাইভেট কোম্পানি করি। বেশ বেশ। তো তোমরা, ঠিক আছে, তোমরা জব করো, এটা ভালো কথা, কোনো অসুবিধা নেই। তোমরা যারা যে তোমার ওই পাস আউট হয়েছো, তারা তো তোমরা তো জানোই যে তোমরা এই সাবজেক্টগুলো বা মেজারমেন্ট এগুলোর সঙ্গে পরিচিত আছো। কিন্তু একটা জিনিস ব্যাপার হচ্ছে যে তোমরা যেটা পড়াশোনা করে এসছো ক্লাসে, তার সঙ্গে তোমরা যে কোচিং এর পড়াশোনাটা করবে, দুটোর মধ্যে কিন্তু একটু পার্থক্য। তোমরা যখন পড়েছিলে তখন তোমরা পড়েছিলে হচ্ছে তোমাদের মার্কস ইনক্রিজ করার জন্য বা কলেজের নলেজ গেইনের জন্য। সবকিছু ঠিক আছে, সেটা ঠিক আছে। নলেজ গেইন, মার্কস ইনক্রিজ, সব ঠিক আছে। সবটাই ভালো, কিন্তু যখন তুমি জুনিয়র ইঞ্জিনিয়ার লেভেলে যাবে বা কোনো কম্পিটিটিভ এক্সামে বসতে যাবে, যে চাকরি করো সে তো নিশ্চয়ই জানো যে এখান কিরকম লেভেলের কম্পিটিশন আজকাল হচ্ছে, ঠিক আছে। তোমাদের ভয় দেখাচ্ছি না তো, শুধু একটু জাস্ট নলেজে আনছি যে আজকাল যে যে কোনো পোস্টের যেটা বেরোচ্ছে আর কি, গত 2 বছর ধরে প্রত্যেকটার যে কাট অফ মার্কস, ঠিক আছে, তার কাট অফ মার্কস যেটা আছে তার পার্সেন্টেজ অলমোস্ট 85 টু 86% পৌঁছে গেছে, ঠিক আছে। কাট অফ মার্ক 85 টু 86%, যেটা 2016-17-তে 50-60-র কাছাকাছি ছিল। 50 থেকে 60-র কাছাকাছি ছিল। তার মানে ভাবো, যদি তোমরা 2016 বা 17 বা 15-তে পাস আউট করতে, তাহলে তুমি কতটা মোর মার্কসে, তাহলে তুমি যদি সরকারি চাকরি পেতে, তাহলে 80% বলে হয়তো তোমার খুব ভালো জায়গায় একটা পোস্টিং হয়ে যেত। যদি পিএসসির রুল ধরো, তাহলে তুমি হয়তো দেখা গেল তুমি তোমার তোমার ইনক্রিমেন্টও তাড়াতাড়ি হচ্ছে, ঠিক আছে। তো সেইগুলো যদি আমরা বিচার করি, তাহলে সেই তুলনায় দেখা যাবে যে 80 টু 85% পাওয়া যে প্রিপারেশন নেওয়া, সেটা কিন্তু খুব একটা সোজা কাজ নয়, ঠিক আছে। আমি বলছি, অ্যাজ এ টিচার আমি তোমাদেরকে বলছি, ইট ইজ নট ইজি জব। কারণ 50 টু 60% যারা একদম ইনিশিয়ালি শুরু করছো, এবিসিডি থেকে শুরু করছো, তাদেরকে একদম প্রথম থেকে 80 টু 85% করতে গেলে যথেষ্ট লেবার দিতে হবে, ঠিক আছে। আমরা তোমাদের গাইড, আমরা তোমাদেরকে আমাদের পথ অনুসারে তোমাদেরকে এমন ভাবে গাইডেন্স করব যাতে তোমাদের যেই রাস্তায় হাঁটতে তোমাকে নিজেই হবে, ঠিক আছে। তোমরা তোমাদের পড়াশোনা তোমরা নিজেরাই করবে, তোমরা রাস্তায় নিজেরাই করবে, আমরা তোমাদের পিছন থেকে গাইড করব যে হ্যাঁ, এই রাস্তায় গেলে তোমরা কম সময়ে পৌঁছাতে পারবে, ঠিক আছে। তো এটাই হচ্ছে মেন কারণ, তার জন্যই কোচিং কোচিং ইনস্টিটিউটটা আছে। তোমরা জয়েন করো, তোমাদের আশা করি সবাই ভালো লাগবে এবং তো সেই হিসাবে যদি তোমরা জয়েন করো, তাহলে আশা করি তোমাদের ফ্রুটফুল হবে লাইফে। আর কাট অফ যেহেতু ভাই, তাহলে গাইডেন্সও খুব ভালো লেভেলের দরকার হবে, ঠিক আছে। যার ফলে তোমরা হাঁটতে তোমাদের নিজেদেরই হবে। আমি তোমাদের বলছি না যে তোমাদেরকে আমি চাকরি পাইয়ে দেবো, তোমাদেরকে একদম জব পাইয়ে দেবো, যে 100-তে 100 পাইয়ে দেবো। এগুলো তো কমিটমেন্ট করার কোনো মানে নেই, ঠিক আছে। এগুলো সব অলিক কল্পনা, ঠিক আছে। কিন্তু আমি শুধু এটুকুন বলতে পারি যে আমরা তোমাদেরকে আমাদের 100% হিসেবে সাহায্য করব এবং যতটুকুন পড়াবো তার মধ্য থেকেই পরীক্ষায় আসবে,
কিন্তু পড়াশোনাটা করতে হবে নিজেদেরকে। ঠিক আছে, ক্লাস শুরুর আগে তোমাদের কোনো ডাউট থাকলে আমাকে জিজ্ঞাসা করতে পারো, কোনো রকম কোর্স বা কোনো কিছু সম্পর্কে কিছু জানতে থাকলে জিজ্ঞাসা করতে পারো। হ্যাঁ স্যার, বলছিলাম ম্যাথামেটিক্স এর ক্লাস হবে কি হবে না, ওটা আমি জানি। ম্যাথমেটিক্সের, আচ্ছা ম্যাথমেটিক্সের ব্যাপারটা হচ্ছে এটা জুনিয়র ইঞ্জিনিয়ার লেভেলে, তো এই জুনিয়র ইঞ্জিনিয়ার লেভেলে ম্যাথমেটিক্সের খুব একটা ভূমিকা নেই, ঠিক আছে। কিন্তু যদি দেখা যায় যে ম্যাথমেটিক্সের একটা পার্সেন্টেজ আসছে, তাহলে সেটা করানো মানে হবে। এসএসসি জেই তে ম্যাথামেটিক্স নেই, কিন্তু আরআরবি জেই, পিএসসি জেই তো পুরোটাই না টেকনিক্যাল, কিন্তু আরআরবি জেই তো হ্যাঁ ম্যাথমেটিক্স আছে। ঠিক ঠিক ঠিক, ম্যাথমেটিক্স বলতে তোমাদের এখানে দু রকম ম্যাথমেটিক্স আসছে, ঠিক আছে। একটা হচ্ছে তুমি, একটা আমি স্যার টেকনিক্যালটা বলছি না। আচ্ছা নন টেকনিক্যালে করানো হবে, হ্যাঁ, অ্যাপটিটিউড, অ্যারিথমেটিক কোয়ান্টিটি। হ্যাঁ অ্যাপটিটিউড করানো হবে। তোমরা আগে ব্যাচে ঢুকে যাও, তখন ঠিক সময় মতন ওটা করানো হবে, সময় মতন আমি স্যার টেকনিক্যালটা বলি না। হ্যাঁ টেকনিক্যালটা তোমাদের জুনিয়র ইঞ্জিনিয়ারে নেই, ঠিক আছে। ওটা অ্যাসিস্ট্যান্ট হ্যাঁ ইঞ্জিনিয়ার লেভেলে বা পিএসইউ লেভেলে আছে। তোমরা যদি প্রিপারেশন নাও, আমাদের পরবর্তীকালে যখন প্রোগ্রাম লঞ্চ হবে পিএসইউর জন্য, তখন তোমরা জয়েন করতে পারো, সেই সময় ওটা কমপ্লিট হয়ে যাবে। আর মেন ব্যাপার হচ্ছে যে যেটা তুমি বলছো যে অ্যাপটিটিউড করানো হবে কিনা, সেটা অ্যাপটিটিউড অবশ্যই করানো হবে, যেহেতু এটা কোর্সের মধ্যেই আছে, সেটা নিশ্চয়ই করানো হবে, এটাতে টেনশন নেওয়ার কিছু মানে নেই। হ্যাঁ স্যার, ওটা বুঝলাম। হ্যাঁ ঠিক আছে, আর অন্য কিছু কোনো ডাউট থাকলে। আর স্যার বলছি ক্লাস টাইমিংটা কি ডেমো ক্লাস টাইমিংটা হবে? না না না, ডেমো ক্লাসের সঙ্গে ক্লাস টাইমিং এর কোনো সম্পর্ক নেই, এটা জাস্ট একটা ডেমো দেখানো হচ্ছে। তোমরা তো দেখছো, সেই হিসাবে কি লেভেলে কিভাবে ক্লাস হবে না হবে সেটা বোঝানোর জন্য জাস্ট ডেমো। ওটা টাইমিং আলাদা ডিসাইড করা হবে, চাপ নেই। তোমরা যারা স্যার জব, ওই যে একটা, স্যার প্রীতম স্যারের যে ওটাই ক্লাসটা বলতে আছে না চাইছি যে 4টের থেকে বিকেল, হ্যাঁ হ্যাঁ স্যার ওই ক্লাসটা একটু রাত্রে বা সকালের দিকে করে দেবেন স্যার, মানে বিকেল 4টের থেকে টাইমটা হয় না। আহ, তোমরা আমি বলি কি, ওটা তোমরা একবার গ্রুপে ওটাকে কথা বলো, ঠিক আছে। হোয়াটসঅ্যাপ গ্রুপে যেটা আছে সেটা, সেখানে গিয়ে তোমরা তোমাদের যা যা কোয়ারি, সেই জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপটা বানানো, ঠিক আছে। তোমরা ওখানে গিয়ে তোমাদের আচ্ছা স্যার। কোয়ারি রাখো, স্যার নিশ্চয়ই ওটা বুঝবেন, ঠিক আছে। ওটা ব্যবস্থা করা হবে কিছু। আর তোমাদের যেটা, তোমরা যেটা কি বলছিলে দেবাশিস, হ্যাঁ স্যার ওই টাইমিং এর কথাই হ্যাঁ বলছিলাম। টাইমিং এর যেটা বলছো, টাইমিংটা তোমরা যারা জব করো সবকিছু বিবেচনা করে, ওটা হয়তো খুব সম্ভবত রাত্রের দিকে করা হবে, ঠিক আছে। ওটা নিয়ে টেনশনের কিছু নেই, ওটা ঠিক মতো অ্যাডজাস্ট করে করা হবে। তোমরা তোমাদের যত রকমের কোয়ারি আছে তোমরা হোয়াটসঅ্যাপে রাখতে পারো। তোমরা ক্লেম করো যে স্যার আমাদের এই সময়টা দরকার, আমাদের এই এরকম এরকম ব্যাপার, তোমাদের সেই জন্যই হোয়াটসঅ্যাপ গ্রুপটা রাখা আছে। আর নোটস বা অন্য কিছুর জন্য টেলিগ্রাম গ্রুপটা দেওয়া আছে, তোমাদের জন্যই করা আছে, ঠিক আছে। আচ্ছা, আর কোনো কোয়ারি? স্যার মানে যখন স্টার্ট হয়ে যাবে ক্লাসগুলো 1 নভেম্বর থেকে, হুম, তো মানে তখন আমাদের ক্লাস শিডিউলটা মানে কতক্ষণ হবে, 1 ঘন্টা না 2 ঘন্টা? আচ্ছা এটা ক্লাস শিডিউল বলে কিছু হয় না, ঠিক আছে। একটা টপিক থাকবে, সেই টপিকটাকে করতে যতক্ষণ সময় লাগবে ততক্ষণই সময়। এটা 1 ঘন্টা হতে পারে, 2 ঘন্টা হতে পারে, যেটাতে তোমাদের ফ্রুটফুল হবে, ঠিক আছে। মিনিমাম তো 1 ঘন্টা থাকবেই, ঠিক আছে। তার উপরেও 1 ঘন্টা ও 2 ঘন্টাও হতে পারে। যদি তোমাদের যদি খুব টাফ জিনিস আসে, তাহলে সেটা 3 ঘন্টাও হতে পারে। যার যেরকম ক্যাপাসিটি অনুযায়ী সে সেরকম নেবে, ঠিক আছে। যেখানে যতটুকুন ক্লাসের দরকার হয়, যেমন আমি বলে দিই একটা ছোট জিনিস, যেমন মেশিনের ক্লাসে অনেক সময় বেশি অনেক টপিক আছে যেখানে তোমাদের অনেকটা পড়াতে হয়, তো সেই জায়গাগুলোতে তো সময় বেশি লাগবে। সেখানে এখানে কোনো টাইম বাউন্ডেড কিছু নেই যে আধা ঘন্টার জন্য আধ ঘন্টা বা 1 ঘন্টা বা 2 ঘন্টা 2 ঘন্টাই পড়াবো, এমন কিছু নেই। তোমাদের যতটুকুন শেখানোর জন্য যতটা সময় নিতে হবে ততটাই নেওয়া হবে, ঠিক আছে। আর কিছু? না স্যার। ঠিক আছে, আর তোমরা তোমাদের বন্ধুদেরকে বলে দাও, তারা যাতে এই সেশনটাতে জয়েন করে, তারাও একটু বুঝতে পারবে যে কিরকম ভাবে ক্লাস হচ্ছে। নিশ্চয়ই তোমাদের সঙ্গে অনেকেই আছে, তাদেরকে বলে দাও। আচ্ছা, আমি তোমাদেরকে যেটা নিব সেটা হচ্ছে মেজারমেন্ট, ঠিক আছে। মেজারমেন্ট নেব, আপাতত মেজারমেন্ট। পরবর্তীকালে যদি কন্ট্রোল সিস্টেম যদি থাকে, কন্ট্রোল সিস্টেম তোমাদের জুনিয়র ইঞ্জিনিয়ার লেভেলে খুব একটা বেশি নেই, ইদানিং দেখা যাচ্ছে কিছু কিছু আছে, তার জন্য সেটা কিছু একটা
পার্টস নেওয়া হবে, ঠিক আছে? ওটা পরবর্তীকালে নেওয়া হবে। তোমরা হয়তো কর্ণ সিস্টেমের ক্লাসগুলো এই চ্যানেলে দেখে থাকবে, একবার ফলো করলে তোমরা বুঝতে পারবে কি কিরকম ক্লাস করানো হয় বা কিরকম নলেজেবল কিরকম যা যা আছে সবগুলো পড়ানো হবে। আর মেজারমেন্ট আমি আপাতত নিচ্ছি তোমাদেরকে। আর মেজারমেন্ট শুরুর আগে তোমাদের কাছ থেকে আমি একটু কিছু ফিডব্যাক নিব, সেটা হচ্ছে তোমরা মেজারমেন্ট সম্পর্কে কি জানো, কিরকম নলেজ আছে মেজারমেন্ট সম্পর্কে। কারণ এই জিনিসটা একটু ইম্পর্টেন্ট, মেজারমেন্ট সম্পর্কে তোমরা কি জানো এটা ইম্পর্টেন্ট। কারণ আজকালকার যে কোশ্চেনের প্যাটার্ন গুলো আসছে সেগুলো তো এরকমই কোশ্চেন জিজ্ঞাসা করছে, তুমি কি জানো, ঠিক আছে? না নাকি এরকম বলছে যে ডায়নামিটার মিটার টাইপের মধ্যে স্প্রিং এর কি কাজ, সেটা তো পরের কথা। আগে বলো মেজারমেন্ট সম্পর্কে তোমাদের কি মত, বলো মিলন। হ্যাঁ স্যার, মানে কোনো ইলেকট্রিক্যাল মেজারিং। আচ্ছা দেবাশিস, তোমার কি মত? স্যার জেনারেলি আমরা ওই টাইপ অফ মানে মেজারমেন্ট ইনস্ট্রুমেন্ট যেগুলো মানে বিভিন্ন এমআই পিএমসি এইগুলো পড়েছি, কিন্তু ডিটেলসে অত ডিটেলসে তো পড়া হয়নি, মানে জাস্ট এক্সামের জন্য পড়া হয়েছিল। বেশ বেশ, এবার কথা হচ্ছে তোমাদের যখন তুমি কম্পিটিটিভ এক্সামে যাচ্ছ তোমাকে ডিটেলসে পড়তে হবে, কিন্তু শর্ট টাইমের মধ্যে। কিরকম, যেমন ধরো মেজারমেন্ট তোমরা পড়ে আসছো, যদি তোমাকে জিজ্ঞেস করো হোয়াট ইজ মেজারমেন্ট, তাহলে তুমি কি বলবে? যে তুমি বলছো যে আমি মুভিং আয়রন ইনস্ট্রুমেন্ট বা পিএমএমসি ইনস্ট্রুমেন্ট বা ডায়নামোমিটার টাইপ ইনস্ট্রুমেন্ট, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, ওটা ঠিক আছে। কিন্তু কথাটা হচ্ছে যখন তোমাকে বলছো হোয়াট ইজ মেজারমেন্ট, মেজারমেন্ট বলতে খালি ইলেকট্রিক্যাল মেজারমেন্টকে আমি একদম ভাবে বিচার করতে পারি না। শুধু ইলেকট্রিক্যাল মেজারমেন্ট কখনোই নয়, সেটা মেকানিক্যাল মেজারমেন্টও হতে পারে। তোমাকে যদি বলে বলোমিটার একটি আছে বা ফ্লো মিটার যদি বলে, তাহলে সেটা একটা মেজারিং ইনস্ট্রুমেন্ট। যদি বলে দাড়ি পাল্লা, সেটাও একটা মেজারিং ইনস্ট্রুমেন্ট। স্প্রিং তুলা যেটা আছে সেটাও একটা মেজারমেন্ট। তোমরা ক্লাস 9-10-এ তোমাদের পড়ে এসছো স্প্রিং তুলা বা অন্যান্য কিছু আছে, সেগুলো আমাদের মেজারমেন্টের আন্ডারে পড়ে। হয়তো তোমরা একটা এক্সপেরিমেন্ট পড়ে এসছো, গ্যালিলিওর একটা এক্সপেরিমেন্ট খুব সম্ভবত পড়ে এসছো তো, তুলোর মতন এক দুটো তুলো একটা বলকে উপর থেকে ফেলে দিলাম, কোনটার আগে নিচে পড়বে, পড়ে এসছো তো নাকি? হ্যাঁ স্যার। হ্যাঁ, তো ওটাও কিন্তু একটা অলমোস্ট কাইন্ড মেজারমেন্টেরই পার্ট, ঠিক আছে? তো অলমোস্ট যতগুলো আছে, কোনো মেজারমেন্ট বলতে শুধুমাত্র যে আমরা ইলেকট্রিক্যালকে গণ্য করব সেটা কিছু নয়, মোটেই নয়। মেজারমেন্ট বলতে আমরা বুঝবো সেটা হচ্ছে যেসব মেজারিং কোয়ান্টিটি, ইট মে বি কারেন্ট, ইট মে বি ভোল্টেজ, ইট মে বি লেন্থ, ইট মে বি রেডিয়েশন, ডিফারেন্ট টাইপ অফ যেসব মেজারিং এন্টিটি বলে, অ্যাকচুয়ালি মেজারিং এন্টিটি বলে এগুলোকে, কোয়ান্টিটি না, এগুলোকে বলে এন্টিটি। মেজারিং এন্টিটি যেসব আছে সেগুলোকে বলা হচ্ছে যেটা যেভাবে আমরা তার পরিমাপ মাপি আর কি, অ্যাকচুয়াল বাংলা কথা যাকে বলে তার মাপ মাপি, সেটাকেই বলা হচ্ছে মেজারমেন্ট। আর যেই সাবজেক্টের মধ্যে আমরা এই সম্বন্ধে আলোচনা করবো সেটা হচ্ছে মেজারমেন্ট। এবার আমাদের যেটা কথা হচ্ছে, আমাদের যেটা ব্যাপার হচ্ছে যে সিলেবাস আছে সেটা হচ্ছে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক মেজারমেন্ট অ্যান্ড ইনস্ট্রুমেন্ট, ঠিক আছে? মেজারমেন্ট তো একটা পার্ট গেল, সেটা বিশাল বড় চ্যাপ্টার, ভাস্ট চ্যাপ্টার, যার মধ্যে মেকানিক্যাল পড়তে পারে, ঠিক আছে, সিভিলের কিছু জিনিস আছে তোমরা জানো হয়তো, লেন্থ ফেন্থ যা যা আছে সবকিছু সিভিলের জিনিস আছে, মেকানিক্যাল আছে, সেগুলো তাদের জিনিসে চলে গেল। কিন্তু আমরা পড়বো হচ্ছে ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক মেজারমেন্ট, তার মানে ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক রিলেটেড যেসব মেজারিং জিনিসপত্র আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করবো। ক্লিয়ার? স্যার ক্লিয়ার। বেশ, এবার মেজারমেন্টের জানার আগেই তার কিছু এবিসিডি পার্ট আছে। কিরকম, হোয়াট ইজ এবিসিডি? এবিসিডি মানে কি এবিসিডি অ্যালফাবেট না, এবিসিডি মানে হচ্ছে প্রাইমারি নলেজ, ঠিক আছে? এবিসিডি মানে হচ্ছে প্রাইমারি নলেজ। প্রাইমারি নলেজ আছে কিছু কি কি, যেমন ফার্স্টে তোমাকে মেজারমেন্টের যে কিছু জানতে গেলে আগে জানতে হবে ইউনিট। হোয়াট ইজ ইউনিট, ঠিক আছে? তোমরাই বলো ইউনিট কি, তোমরা পড়ে এসছো, অনেকে হয়তো তোমাদের মধ্যে হয়তো 11-12-এও ছিল। হ্যাঁ বলো বলো। হ্যাঁ স্যার, মানে কোনো জিনিসকে পরিমাপ করার যে মানে কোনো জিনিসকে আমরা পরিমাপ করব তাকে তো স্যার শুধু মান মানে কোনো শুধুমাত্র তার ইয়ে, এক সংখ্যাটা দিলে তো হবে না, তার একটা কোনো রকম একক চাই। বেশ, একক চাই। আর দেবাশিস তোমার কি মত?
ইউনিট তো স্যার মেজারমেন্টের মানে কোনো কিছুকে পরিমাপ করার একক যেটাকে বলা হয়, বেসিক যেটা। বেশ, এবার প্রথমেই যেটা আছে ইউনিট, তোমরা যদি একবার খেয়াল করো কথা হচ্ছে ইউনিট, ঠিক আছে? ইউনিট মানে হচ্ছে একক, বাংলায় লিখে দিচ্ছি, ঠিক আছে? একক, ইউনিট মানে হচ্ছে একক। প্রশ্ন হচ্ছে এককটা কি? একক কথাটাই বলা হচ্ছে এক, তার মানে আমি বহু সংখ্যার বদলে একের সংখ্যার উপর বিচার করব, ঠিক আছে? এই জিনিসগুলো কেন বলছি, কারণ এগুলো তোমাদেরকে এই সব ট্রিক্স যখন তুমি পরীক্ষায় অ্যাপ্লাই করবে তাহলে দেখবে তোমাদের অনেক সময় অনেক প্রবলেম সলভ হয়ে যাবে। কেন বলছি? ইউনিট হচ্ছে একক, একক মানে হচ্ছে মনে করো 10 কিলোমিটার মাপতে 10 কিলোমিটার মাপতে তোমাদের দরকার হয় কিমি যেটা আছে, তার জন্য যদি দরকার হয় লেন্থ, স্কেলের লেন্থ যদি ধরে নাও 20 মিলিমিটার, ঠিক আছে, ধরে নাও, ঠিক আছে, জাস্ট অ্যাজাম্পশন 20 মিলিমিটার একটা স্কেল দিয়ে তুমি 10 কিলোমিটার মাপবে, ঠিক আছে? তাহলে তার জন্য যদি তুমি এখানেই যদি আবার যদি ধরো যে 1 কিলোমিটার মাপার জন্য, তাহলে তুমি কি করবে? তোমরা জানো 20/10, 2 মিলিমিটার বাই কিলোমিটার। তখন আমাদের দাঁড়াচ্ছে এই যে জায়গাটা আসছে সেটা হচ্ছে হয়ে গেল ইউনিট, ঠিক আছে? যেমন তোমাদের হয়তো তোমরা স্ট্যান্ডার্ড ইউনিট গুলো খেয়াল করবে, কোনো কারেন্ট মাপতে গেলে 1 পয়েন্ট যেসব সামথিং দেওয়া থাকে 1.0183, ঠিক আছে, বা সামথিং এরকম দেওয়া থাকে, যেগুলো হচ্ছে ওই কি বলবো ওই সিলভারের বা অন্য কিছুর জন্য যেটা দেওয়া থাকে, ঠিক আছে? তোমরা অনেকটা এটা জানতে পারবে, এটা বইয়ে বা কিছুতে আছে, ঠিক আছে? সেখানকার কম্পেয়ারিং রিজন হিসাবে আমাদের ইউনিটগুলো মেজারমেন্ট করা হয় কারেন্টের জন্য, বা তারপরে ওই বিআইএস সম্পর্কে তোমরা হয়তো জানো, ঠিক আছে, ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড। সেখানে কিছু বাটখারা রাখা আছে, সেই বাটখারার সঙ্গে কম্পেয়ারিং করে নতুন নতুন কিছু বের করা হচ্ছে, সেই বাটখারাটা হচ্ছে ইউনিটের একটা পর্যায়, ঠিক আছে? সেখান থেকে আলাদা আলাদা নিয়ে আমাদের করানো হচ্ছে। তো ইউনিট ইজ এ নাথিং বাট এ সামথিং জিনিস হুইচ মেজার অ্যাজ এ ইউনিট সিস্টেম। ইউনিট বলতে হচ্ছে একক বিষয়ের উপর যেটাকে আমরা মেজারমেন্ট করবো, একক, সিঙ্গেলের উপর, ঠিক আছে? যেমন 10 কেজি, তুমি যদি বাজারে গিয়ে বলো 10 কেজি পটল কিনবো, পটল কেনার 10 কেজি পটল কিনতে আমার কি দরকার, সেটা আমি 1 কেজি পটলের কত দাম সেই হিসাবে আমি 10 কেজি পটলের কত দাম হবে সেই হিসাবে মেজারমেন্ট করবো, ঠিক আছে? এইটা হচ্ছে ইউনিট। এবার এবার ইউনিটের মধ্যে কিছু পার্থক্য আছে, সেটা হচ্ছে অ্যাবসলিউট ইউনিট, অ্যাবসলিউট ইউনিট, আর একটা হচ্ছে ডিরাইভড ইউনিট। কি কি? একটা হচ্ছে অ্যাবসলিউট, আর একটা হচ্ছে ডিরাইভড বা সেকেন্ডারি। একটা হচ্ছে অ্যাবসলিউট ইউনিট আর একটা হচ্ছে ডেরাইভড ইউনিট, দুটো আছে, একটা হচ্ছে অ্যাবসলিউট, একটা হচ্ছে ডেরাইভড। এবার তোমাদের নামটাতে বুঝতে হবে অ্যাবসলিউট কি জিনিস, ডেরাইভড কি জিনিস। তোমাদের জাস্ট এগুলো তো কিছু নয়, জাস্ট এগুলো তো ইঞ্জিনিয়ারিং এর মেন ব্যাপার হচ্ছে তুমি ভাষা যতক্ষণে ঠিক করে নেবে, তোমার ভাষা বুঝে গেলে তোমার অর্ধেকের বেশি ইঞ্জিনিয়ারিং তুমি নিজে শিখে গেলে। ভাষা ইজ, ভাষাটাই হচ্ছে বড় ফ্যাক্টর, ওটাকে বুঝলেই তোমার অটোমেটিক্যালি তুমি সব বাদ বাকিটা সব ঠিকঠাক বুঝে যাবে, বাকি তো লোহা লস্করের কাজ, ঠিক আছে না? এবার আছে অ্যাবসলিউট, যেটা আছে অ্যাবসলিউট মানে হচ্ছে, দাঁড়াও, অ্যাবসলিউট কি জিনিস? অ্যাবসলিউট জিনিসটা হচ্ছে যেটা হচ্ছে খাঁটি জিনিস, ঠিক আছে? অ্যাবসলিউট মানে হচ্ছে, যার বাংলা কথা হচ্ছে খাঁটি। খাঁটি মানে হচ্ছে জাস্ট তুমি জাস্ট ওটা ওয়ান অ্যান্ড ওয়ান ইউনিট। যেমন যেমন লেন্থের ক্ষেত্রে, লেন্থের ক্ষেত্রে অ্যাবসলিউট ইউনিট কি? কিলোমিটার বা মিটার বা সামথিং, ঠিক আছে? কিন্তু যখন তুমি সেখান থেকে অন্য কিছু বের করতে যাবে, বা আরেকটা বলি অ্যাবসলিউট ইউনিট, সেটা হচ্ছে ম্যাগনেটিক ফ্লাক্স, যেটাকে বলা হচ্ছে ফাই।
তার ইউনিট কি ওয়েবার। তো এগুলো হচ্ছে আমাদের কি অ্যাবসলিউট ইউনিট। ম্যাগনেটিক ফ্লাক্স হচ্ছে অ্যাবসলিউট ইউনিট, লেন্থ হচ্ছে অ্যাবসলিউট ইউনিট, টাইম সবচেয়ে বড় কথা হচ্ছে টাইম, টাইম টি সেকেন্ড, এটা হচ্ছে অ্যাবসলিউট ইউনিট। ঠিক আছে, এগুলো হচ্ছে অ্যাবসলিউট ইউনিট মানে খাঁটি জিনিস। এগুলোর থেকে এবার আমাদের কি করতে হবে, ডিরাইভড ইউনিট। ডিরাইভড, ডিরাইভড কি জিনিস হবে তাহলে? ডিরাইভড মানে হচ্ছে যে আমি অ্যাবসলিউট থেকে যেটা পাবো। যেমন যদি আমি এখন বলি তোমাকে যে অ্যাক্সিলারেশন মাপতে হবে, অ্যাক্সিলারেশন মানে ত্বরণ, তাই তো? তোমরা বলো অ্যাক্সিলারেশন বা ত্বরণের ইউনিট কি? মিটার পার সেকেন্ড স্কোয়ার। মিটার পার সেকেন্ড স্কোয়ার বা কিলোমিটার পার সেকেন্ড স্কোয়ার, কোনো অসুবিধা নেই, মিটার পার সেকেন্ড স্কোয়ার রাখছি। এবার আগের যেখানে দেখলে তোমাদের হয়তো ডাউট হবে কিলোমিটার আছে মিটার কেন নেই, তুমি মিটারও লিখে দিতে পারো, কোনো অসুবিধা নেই। তখন কি হবে, এগুলো হচ্ছে অ্যাবসলিউট ইউনিট। বাট অ্যাক্সিলারেশন কি, মিটার পার সেকেন্ড স্কোয়ার। তার মানে মিটারের জন্য আমার একটা লেন্থ লাগবে আর টাইমের জন্য একটা টাইম লাগবে, তার টি স্কোয়ার। এটা হচ্ছে ডিরাইভড ইউনিট। তার মানে আমি কি বুঝতে পারছি যে অ্যাবসলিউট ইউনিট মানে হচ্ছে যেটা খাঁটি, যেটা হচ্ছে একদম পার্মানেন্ট ইউনিট, তার সংখ্যা বেশি নেই, তার সংখ্যা 7 থেকে 8 খানা আছে। ঠিক আছে, একটা পুরো লিস্ট আছে, তোমরা ক্লাস যখন জয়েন করবে তোমাদেরকে পুরো লিস্টটা দিয়ে দেবো। ঠিক আছে, একদম পুরো লিস্ট আছে যেখানে মোটামুটি দাঁড়াও 17 খানার মতন আছে। এক সেকেন্ড, এক সেকেন্ড। সাত থেকে 8 খানার মতন আছে। ঠিক আছে, সেই জিনিসটা আমি লিস্ট তোমাদের যখন ক্লাসে জয়েন করবো আমি পুরোটা দিয়ে দেবো। আর ওগুলো মনে রাখে বাদ এটা কি প্রাইমারি ইউনিট যেটা? হ্যাঁ, প্রাইমারি ইউনিট। প্রাইমারি ইউনিটকেও অ্যাবসলিউট ইউনিট বলা হয়। ঠিক বলেছো, প্রাইমারি ইউনিট। নাম বিভিন্ন থাকতে পারে কিন্তু জিনিসটা একই। তোমাদের সেই জিনিসটা একবার মাথায় রাখতে হবে, কারণ পরীক্ষার সময় তোমরা তো দেখতে পাবে যে কোথাও প্রাইমারি বলা আছে, কোথাও অ্যাবসলিউট বলা আছে, কাজেই একটু মাথায় রাখতে হবে, তার মিনিংটা একবার খেয়াল রাখতে হবে যে কি জিনিস কে বলতে চায়। আর সবচেয়ে যারা তোমার আরআরবির প্রিপারেশন নিচ্ছ বা অন্যান্য কিছু রিজিওনাল ল্যাঙ্গুয়েজে, সবচেয়ে খেয়াল করবে যখন তুমি ইংলিশটা দেখছো বা ডিফল্টে আছে, সঙ্গে সঙ্গে তোমাদের রিজিওনাল ল্যাঙ্গুয়েজ বা হিন্দিটা একবার চোখ বুলিয়ে নেবে, তাহলে বুঝতে হবে যে জিনিসটাতে কি বলতে যাচ্ছে। ঠিক আছে, বা মুখ্য যেটা, মুখ্য ইউনিট যেটা বলা হয়, মুখ্য মাপক, সেটাই হচ্ছে তোমাদের সেই অ্যাবসলিউট ইউনিট। ঠিক আছে, নেক্সট যেটা যাব সেটা হচ্ছে ডিরাইভড ইউনিট হলো, অ্যাবসলিউট ইউনিট হলো। এবার যাব হচ্ছে ডাইমেনশন। আর আমি তোমাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারছি যে অ্যাবসলিউট ইউনিট, মেজারমেন্ট ইউনিট, এই জিনিসগুলো থেকে, ডাইমেনশন, এসব থেকে মোটামুটি অলমোস্ট একটা থেকে দুটো কোশ্চেন তোমরা নিশ্চয়ই কোনো না কোনো পরীক্ষায় দেখতে পাবে। এটুকুন শিওরিটি তুমি নিয়ে রাখো, একটা থেকে দুটো কোশ্চেন একদম ইজি জিনিস, কোনো অসুবিধা নেই, কিন্তু একটা থেকে দুটো কোশ্চেন তুমি পাবেই। আর সবচেয়ে জিনিস কনফিউজ করবে এরাই, পরীক্ষা হলে গিয়ে সবচেয়ে আগে কনফিউজ করবে এটাই। যেমন তোমার অ্যাক্সিলারেশন হঠাৎ করে ভুলে গেলে, অ্যাক্সিলারেশন কেউ ভুলে না, কিন্তু তুমি ভুলে গেলে ভোল্টেজের ইউনিট কত, সেটাতে ভুলে গেলে। ঠিক আছে, বা ভোল্টেজের ডাইমেনশন কত সেখানে ভুলে গেলে, কিন্তু জিনিসগুলো একদম সোজা। ঠিক আছে, আমরা আসি এরপর হচ্ছে ডাইমেনশনস। আর তোমরা যখন ক্লাসে জয়েন করবে আমরা বলে দেবে কি কিছু কিছু চিট কোড আছে, যে কি করে পরীক্ষার সময় এগুলো মাথা ঠান্ডা করে নিয়ে সব কাজ করা যায়, আর কি করে তুমি আরো জানতে পারবে যে কোনটা তোমার ঠিকঠাক হবে আর কি, তোমাদের জন্য আর কি, কোন জিনিসটা কোন পদ্ধতি কি ভাবে ইউজ করতে হবে পরীক্ষার হলে। সেই সব কিছু কিছু চিট কোড আছে, সেগুলো আমাদের এক্সপিরিয়েন্স থেকে বা আমাদের কিছু জানি, সেগুলো তোমাদেরকে প্রোভাইড করবো, সেগুলো তোমরা আগে জয়েন করবো তারপর। আচ্ছা, ডাইমেনশন তাহলে কি বুঝবে? ডাইমেনশন মেবি স্পেলিংটা একটু ভুল হয়ে গেছে। ডাইমেনশনস মানে হচ্ছে যে ডেরাইভড ইউনিটটা যেটা থাকে সেগুলোকে ফান্ডামেন্টাল ইউনিট দিয়ে তোমাদেরকে
ফান্ডামেন্টাল ইউনিট বা অ্যাবসলিউট ইউনিট যেগুলো বলো আর কি, সেগুলো দিয়ে তোমাদের কি করতে হবে, রিপ্রেজেন্ট করতে হবে। আচ্ছা, আরেকটি নাম পাওয়া গেল, সেটা কি? ফান্ডামেন্টাল ইউনিট। ফান্ডামেন্টাল ইউনিট। তাহলে অ্যাবসলিউট ইউনিটের তিনখানা নাম, একটা হচ্ছে অ্যাবসলিউট, একটা হচ্ছে ফান্ডামেন্টাল, আর তো এক দেবাশিস বললো সেটা হচ্ছে কি প্রাইমারি। তিনখানা এখানেই নাম পাওয়া গেল। তিনটাই একই জিনিস। এবার আছে ডাইমেনশন। ডাইমেনশন কি হবে? এই যে জিনিসগুলো আছে ফান্ডামেন্টাল, অ্যাবসলিউট বা প্রাইমারি যেটাই বলো না কেন, সেখান থেকে ডিরাইভড যে ইউনিটটা আছে সেটাকে আমি রিপ্রেজেন্ট করব। কিভাবে? যেমন ফান্ডামেন্টাল ইউনিটের ক্ষেত্রে যখন ধরা হয় তখন সেটা হচ্ছে লেন্থের ক্ষেত্রে কি ধরা হয়? এল। মাসের ক্ষেত্রে এম। প্রাইমারির ক্ষেত্রে কি বলা হয়? এই সরি, প্রাইমারি তো নয়, কারেন্টের ক্ষেত্রে অ্যাম্পিয়ার বা আই, অ্যাম্পিয়ার। ঠিক আছে, তারপর আর কি আছে? টাইমের ক্ষেত্রে এস। টোটাল 7খানা আছে। তারপর ফ্রিকোয়েন্সির ক্ষেত্রে এফ। এরকম করে সবগুলোকে ধরতে হয়। ধরে নিয়ে এখন কি করতে হবে? তুমি ডাইমেনশন রিপ্রেজেন্ট করবে হচ্ছে অ্যাক্সেলারেশন। অ্যাক্সেলারেশন করতে গেলে কি করতে হবে? মিটার পার সেকেন্ড স্কোয়ার। প্রথমে আগে তুমি ডিরাইভড ইউনিটটি লিখলে, এবার তুমি এটাকে ডাইমেনশনে কিভাবে কনভার্ট করবে? মিটারের জন্য এল, আর সেকেন্ডের স্কোয়ারের জন্য, সরি এটাকে টি হবে, সেকেন্ড হবে না, এটা টি হবে, বাই মিস্টেক হয়ে গেছে। হ্যাঁ স্যার, ওটাই ভাবছি যে টি হ্যাঁ থাকে, এটা, এল এম এন টি, হ্যাঁ এটা টি মানে হবে, এস কি করে? ওটা এস হবে না, এটা টি হবে, বাই মিস্টেকে হয়ে গেছে। এল বাই টি তার স্কোয়ার হবে। স্কোয়ার রুট যেগুলো আছে সবগুলো ঠিকঠাকই থাকবে। একটা কথা মাথায় রাখো, সেটা হচ্ছে যখন তোমাদের, যদি সাপোজ এটা বাদ দাও, এটাকে যদি ধরে থাকতো, যদি থাকতো, ঠিক আছে, এটাই যে হবে তার মানে নেই, থাকতো যদি, সাপোজ যদি এস রুট থাকতো, তখন তুমি কিন্তু এম এল বাই টি টু দি পাওয়ার হাফ লিখতে, রুট দিতে না। ঠিক আছে, যদি ওটা নেই, এটা আলোচনা করার দরকার নেই, জাস্ট বলে দিলাম আর কি। পূর্ণ সংখ্যার ভ্যালুটি দিবে, অ্যাকচুয়ালি রুট ওভার বা অন্যান্য সামথিং চিহ্নগুলোকে না দেওয়াই ভালো, এটাকে রুট ওভার দেয়। ঠিক আছে, অ্যাক্সেলারেশন কি হবে তাহলে? এল বাই টি স্কোয়ার, বা এটাকে আমি কি লিখতে পারি? এল টি টু দি পাওয়ার -2। এটা হচ্ছে অ্যাক্সেলারেশন। অ্যাক্সেলারেশনকে এ যদি রিপ্রেজেন্ট করি তাহলে এই হচ্ছে আমাদের ডাইমেনশন। ডাইমেনশন সবসময় বক্সে লিখতে হয়। তোমরা থিওরিটিক্যাল যখন পরীক্ষা দেবে, এসএসসি জেইতে যখন মেইনসে পরীক্ষা দেবে, তখন একটা জিনিস সবসময় খেয়াল রাখবে, যখন ডাইমেনশন বা কিছু হবে দেওয়ার পর এটাকে সবসময় বক্সের মধ্যে রাখার চেষ্টা করবে, শুধু খালি এভাবে রাখবেন, এটা কিন্তু নেগেটিভ মার্কিং আসতে পারে। ঠিক আছে, আচ্ছা এটা গেল তোমাদের অ্যাক্সিলারেশনের ক্ষেত্রে। তাহলে যদি তোমাদের কেউ বলে যে ফোর্স মাপতে, ফোর্স বা যেটাকে তোমরা বাতি বাংলায় বলো বল, বা টর্কও বলতে পারো, টর্ক। আচ্ছা টর্ক কিভাবে তাহলে তুমি মাপবে? আচ্ছা ফোর্সটাকে বলো, ফোর্সের ডাইমেনশন তাহলে কি হবে? কেউ বলো একজন তোমরা, কি স্টেপে করবে? এনিওয়ান? মিলন? হ্যাঁ স্যার, মানে ফোর্সের এম মাস টাইম অ্যাক্সিলারেশন, হ্যাঁ সে মানে ঠিক। তো এম। এটা আগে পরে ফার্স্ট স্টেপ কি করবে, মানে তোমার মাইন্ডে, তুমি তো পরীক্ষা হলে তো আসতে, প্রথমে আগে মাইন্ডে আগে কিভাবে স্টেপ ওয়াইজ করবে, প্রথমে আগে তোমাকে জানতে হবে ইউনিটটা কি হবে ফোর্সের। হ্যাঁ স্যার। ফোর্সের ইউনিট নিউটন। ঠিক আছে, তার প্রাইমারিতে কিভাবে ভাগ হ্যাঁ করবে? তার হ্যাঁ প্রাইমারিতে কি করে যাবে? ভাগ ভাগ করে। তোমাকে জানতে হবে সংজ্ঞাটা কি আছে, তার মানে এম ইন্টু এফ, তাই তো? হ্যাঁ হ্যাঁ, এক সেকেন্ড, এটা ভুল হয়ে গেল, এম ইন্টু এ বা এফ যেটাই ধরো। সে মানে এফ সমান এম ইন্টু, এফ মানে হচ্ছে অ্যাক্সিলারেশন, তাই তো?
হ্যাঁ, এফ সমান অ্যাক্সেলারেশন। হ্যাঁ এফ সমান, মাস তাহলে স্যার আমরা মাস ইনটু এক সেকেন্ড এটাকে বাদ দাও কারণ এফ দুটো সমান কনফিউশন হবে। এটাকে ধরো, এম তো মাস, ঠিক এফ আছে। হ্যাঁ এফটাকে ফোর্স করে দিন। হ্যাঁ এটা ফোর্সই আছে। আচ্ছা ফোর্স করে দেবো, আচ্ছা ঠিক হ্যাঁ, আছে ফোর্স করে দিলাম, ফোর্স, মাস ইনটু অ্যাক্সেলারেশন। মাস ইনটু অ্যাক্সিলারেশন। তো মাসের জন্য কি আছে সেটা তো ঠিক আছে, এবার অ্যাক্সিলারেশন, অ্যাক্সিলারেশন আগেরটাতে পেলাম আমি কত, এল এল টি টু দি পাওয়ার, -2, এম এর মাসের জন্য হবে এম, মাসের জন্য এম, এল মানে এম এল টি টু দি পাওয়ার -2। -2, এটা হচ্ছে আমাদের ফোর্স। তখন আমরা এটা বক্সে রেখে দেবো, এই তো হয়ে গেল, এটাই হচ্ছে ডাইমেনশন। ঠিক আছে, এবার যদি তুমি এটা জানো, এবার আমাকে বলো যে জুলের ক্ষেত্রে কি হবে বা কাজের জন্য কি হবে, ওয়ার্ক, ওয়ার্ক ওয়ার্ক এনার্জি। মানে হচ্ছে স্যার, একটা জিনিস দেখো, ওয়ার্ক এনার্জি এগুলো সবগুলো ইউনিট কিন্তু সেম, এই জিনিসটা তোমাকে জানতে হবে। ওয়ার্ক এনার্জি দুটোরই কিন্তু ইউনিট সেম, এগুলো একদম যেটা ক্লাস 9-10 এর যে পড়াগুলো আছে একদম সেখানকার জিনিস, ঠিক আছে। ওয়ার্ক এনার্জি দুটোরই ইউনিট সেম। এবার হ্যাঁ আমাকে, স্যার, হ্যাঁ এবার বলো ওয়ার্ক আর এনার্জি এগুলোর ইউনিটটা কি হবে, মানে মাস ইনটু মাস ইনটু, অ্যাসিলারেশন। মাস ইনটু অ্যাক্সিলারেশন, তারপর এটা তো ফোর্স গেল, হ্যাঁ, ফোর্স ইনটু টাইম। ফোর্স ইনটু টাইম, এম এ ইনটু টি। আচ্ছা নিও তোমারটা ধরি আগে তারপর দেখা যাবে, টাইম এস ধরে নিচ্ছি। বেশ, এইভাবে ধরবে না, এটা রং প্রসিডিওর, এভাবে করলে হ্যাপাজার্ড হয়ে যাবে। প্রথমে কথা হচ্ছে আমাদের ওয়ার্ক বা এনার্জির ফর্মুলাটা কি আছে বা আমাদের সংজ্ঞাতে কি বলছে, সংজ্ঞাতে বলছে যদি আমাদের ফোর্স ইনটু যদি টাইমের মধ্যে কাজ করে, তাই তো, ডিসপ্লেসমেন্ট। ওয়াট পার সেকেন্ড যেটাই বলো না কেন, ওয়াট পার সেকেন্ড বা ওয়াট সেকেন্ড যদি বলো, ঠিক আছে, ওয়াট পার সেকেন্ড না ওয়াট, এক সেকেন্ড, এনার্জির কি হয়, এনার্জি হচ্ছে ওয়াট সেকেন্ড, ডাব্লিউ ইন্টু টি, সরি হ্যাঁ এটা হচ্ছে এনার্জি, ঠিক আছে, এনার্জি বলে ওয়াট সেকেন্ড। এবার ওয়াটের জন্য কি হয়, ওয়াটের জন্য পাওয়ারের যেটা ফর্মুলা থাকে, ঠিক আছে, সেটা তো আছেই। তাহলে তাছাড়াও ওয়ার্ক এনার্জির যেটা আছে বা হিট যেটাই বলো, তার জন্য তার ইউনিট কি, তার ইউনিট হচ্ছে জুল, ঠিক আছে, তার ইউনিট হচ্ছে জুল। এবার তোমাকে কি করতে হবে, কথাটা হচ্ছে ফোর্স পার মিটার, পার মিটার না, ফোর্স ইন্টু মিটার, সেটা হচ্ছে আমাদের ওয়ার্ক বা এনার্জি, সরি, ঠিক আছে, ওয়ার্ক বা এনার্জি বা ডাব্লিউ হচ্ছে ফোর্স ইন্টু যার ডিস্টেন্স, বা এটাকে যদি আমি আরেকটা ভাবে ধরি সেটা হচ্ছে টর্ক। তাহলে এখান থেকে আমরা তিনখানা জিনিস পাচ্ছি, একটু ফ্রেশলি যদি আমরা দেখি, তাহলে কি কি জিনিস পাচ্ছি, যদি আমরা ফোর্সেরই ধরতে যাই, ঠিক আছে, জুল ধরতে যাই বা যেটাই ধরো না কেন, জুল, জুল প্রথম কথা হচ্ছে আমাদের এনার্জির ইউনিট হচ্ছে জুল, জুল মানে হচ্ছে নিউটন পার মিটার, তার মানেটা কি দাঁড়াচ্ছে, তার মানে দাঁড়াচ্ছে হচ্ছে আমাদের ফোর্স ইন্টু পার ডিস্টেন্স, ডি ধরো, ঠিক আছে, সেটাকে আমরা এভাবে লিখতে পারি ওয়াট ইন্টু সেকেন্ড, ওয়াট ইন্টু টাইম, ডাব্লিউ ইন্টু টাইম, ঠিক আছে, ওয়াট ইন্টু টাইম বা ডাব্লিউ ইন্টু টাইম, বা এটাকে আমরা পাওয়ার, এটাকে আমরা এভাবে লিখতে পারি পি ইন্টু টাইম, পাওয়ার ইন্টু টাইম, ঠিক আছে। আর কি লিখতে পারি, আরেকটা জিনিস যেটা লিখতে পারি সেটা হচ্ছে ভোল্টেজ,
দেখো একটা জিনিস খেয়াল রাখো, এটা হচ্ছে ভোল্টেজ ভি, আরো অনেক কিছু করা যায়, সেগুলো আস্তে আস্তে আমরা শিখবো, ঠিক আছে? কাজেই যখন তুমি জুলের জিনিস চিন্তা করছো, তখন তুমি এনার্জির চিন্তা করছো, তখন তুমি ভোল্টেজের চিন্তা করছো। ও আরেকটা জিনিস যেটা জানতে পারি, সেটা হচ্ছে টর্ক, টাও। এটাও কিন্তু আমাদের ইউনিট সেম বা ডাইমেনশন সেম। কাজে এগুলো জিনিস তোমাদের মনে রাখার দরকার নেই, শুধু জানতে হবে যে এর পিছনের যে লজিকটা আছে সেটা কি জিনিস। তার প্রাইমারি ইউনিট খানা যদি আমরা জানতে পারি, তাহলে আমাদের মোটামুটি অলমোস্ট অর্ধেকের বেশি আমরা ওই ডাইমেনশন নিয়ে চলে যাচ্ছি। আর তোমাদের আমি গ্যারান্টি দিয়ে বলতে পারছি, তোমরা আপকামিং যেসব এক্সামে তোমরা বসবে, তার মধ্যে থেকে হয়তো এক থেকে দুটো ডাইমেনশন নিশ্চয়ই আসবে। এসএসসি তো অবশ্যই আসবে, ঠিক আছে? আর ডাইমেনশন এমনিও আসে, কোনো না কোনো পদ্ধতিতে আসবে, হয়তো থিওরিটিক্যাল হোক বা নিউমেরিক্যাল, যেটাই হোক না কেন আসবে, ঠিক আছে? এবার এই যে জুল আছে, তাহলে এটাকে আমরা কিভাবে লিখবো? এখান থেকে নিয়ে নিচ্ছি। ফোর্স, ফোর্সে কি ছিল? এম এল টি, ঠিক আছে, -2 ইন্টু এল, এম এল স্কোয়ার টি -2। ঠিক আছে? এইভাবে আমরা করব। আচ্ছা, এখানে যে ভোল্টেজটা দেওয়া আছে, ভোল্টেজের ডাইমেনশন কিন্তু অনেক রকম থাকে, ঠিক আছে? আমি তোমাদেরকে শুধু বলছি না যে শুধুমাত্র এমএল স্কোয়ার টি -2টাই যে হবে, তার কোনো মানে নেই। এখানে পরীক্ষা যখন তোমরা কোশ্চেন সলভ করতে যাবে, যেটা আমরা করাবো, তোমরা তোমরা যখন জয়েন হবে তখন করাবো, ভোল্টেজের মানেই যে শুধু এটা হবে তার কোনো মানে নেই কিন্তু। এটা একাধারে যেমন দেওয়া থাকে, তেমনি পাওয়ার ইনটু টাইমেও কিন্তু দেওয়া থাকে। কাজেই যখন তোমাদের অপশনটার দিকে একবার খেয়াল রাখতে হবে যে কি চাইছে, তার উপর ডিপেন্ড করে তোমাদের ভোল্টেজ করা হবে, ঠিক আছে? আবার এনার্জির এটাও হয়, ঠিক আছে, এনার্জির এটাও হয়। সেটা কি? এনার্জির যদি ফর্মুলাতে আরেক দিকে দেখতে যাও, হাফ অফ এল আই স্কোয়ারও হয়। সেক্ষেত্রে তখন কিন্তু সেখান থেকে তোমাকে যদি কেউ বলে এল এর ইউনিট কি, সেখান থেকেও কিন্তু তুমি বের করতে পারবে। যদি বলে, তখন তোমাকে যদি বলে এনার্জি থেকে তোমাদের ইন্ডাকটেন্সের ভ্যালু কত, তখন তুমি কিভাবে করবে? এনার্জি মানে কত? জুল, এম এল স্কোয়ার টি -2, ঠিক আছে? তাহলে এখান থেকে সবচেয়ে বড় কথা, এই জিনিসটাকে তুমি ইগনোর করে নেবে, তাহলে আই স্কোয়ার হলে আই টু দি পাওয়ার স্কোয়ার বাই এ। অ্যাম্পিয়ারও অনেক সময় থাকে, এও লেখা থাকে, কাজে ওটা ভাবার কিছু, ওটা ঘাবড়ানোর কিছু নেই। এ থাকলেও যা, আই থাকলেও তা, সেটাতে কিছু নেই। সেগুলোতে হচ্ছে যখন যেরকম অপশনে দেওয়া থাকবে সেই অনুযায়ী করা হবে, ঠিক আছে? কোনো ডাউট থাকলে জিজ্ঞাসা করতে পারো। তোমাদের কোনো ডাউট থাকলে জিজ্ঞাসা করতে পারো। না স্যার, নেই। বেশ, এবার আরেকটি জিনিস আছে, সিস্টেমস অফ ইউনিট। সিস্টেম অফ ইউনিট মানে হচ্ছে, এগুলো একদম বেসিক জিনিস, এগুলোতে জাস্ট একবার চোখ বুলিয়ে নিলে তোমরা জানো সিস্টেম অফ ইউনিটসে 3 রকমের থাকে। কিরকম? নাম্বার 1 হচ্ছে সিজিএস পদ্ধতি, পদ্ধতি আর কি, ঠিক আছে, সিজিএস। নাম্বার 2 যেটা আছে কি পদ্ধতি, আরেকটা বলো? সিজিএস আছে, এসআই আছে, আর এফপিএস। এফপিএস পদ্ধতি। সবচেয়ে বড় কথা, এসআইটা অ্যাকচুয়ালি হচ্ছে এমকেএস। এটা হ্যাঁ পরবর্তীকালে, স্যার, ওটা হ্যাঁ, এমকেএস। এমকেএস পদ্ধতি। পরবর্তীকালে এসআই ইউনিট চলে আসে, যেটা মডিফাইড রূপ হিসেবে, কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে এমকেএস ছিল, সেখান থেকে মডিফাইড চলে আসে। কিন্তু আমরা যখন যে কোনো বই বা কোনো কিছুতে দেখতে গেলে, বা কোনো স্ট্যান্ডার্ড হিসাব যেটাকে বলা হয়, ওই জন্যই বলা হচ্ছে স্ট্যান্ডার্ড।
স্যার ইসের লুসেন্টের বইটাতে চারটাকে আলাদা রকম ভাবে করা আছে হ্যাঁ মানে। কলা আছে, অনেক বইয়ে এটাকে চারটে আলাদা রকম ভাবে করা আছে। আমরা যখন ছোটবেলায় পড়েছিলাম তখন এসআইটাকে এমকেএস করা হয়েছে, সেটাতে কিছু ফ্যাক্টর আসবে না। কিন্তু মেন ব্যাপার হচ্ছে এমকেএস এসআইটাকেও যদি তুমি আলাদা করেও নাও কোনো অসুবিধা নেই, ঠিক আছে করে নাও এমকেএস এসআইটাকেও। কারণ এমকেএস অনেক কান্ট্রিতেই মেজার করে না, এটা যেমন ফুট পাউন্ড সেকেন্ড এগুলো হচ্ছে ইউরোপে মেজার করা হয়, ঠিক আছে। কিন্তু এসআইটা হচ্ছে এসআইটাতে যেমন ইন্ডিয়া এশিয়া এগুলোতে এবং অল ওভার ওয়ার্ল্ডে কিন্তু এসআই ইউনিটটাকে চালানো হয় আর কি, কারণ এটা স্ট্যান্ডার্ড ইউনিট। এমকেএসে কিছু ভুল ত্রুটি আছে, সেখান থেকে ওটাকে এসআই ইউনিট করা হয়েছে, ঠিক আছে। সেগুলোতে বড় ফ্যাক্টর না, আমাদের ইতিহাস জেনে লাভ নেই, আমাদের জাস্ট এর কি কি আছে না আছে তার টেকনিক্যাল জানলেই যথেষ্ট। ইতিহাস কোনোদিনও পরীক্ষায় আসে না, আর ওগুলো আসবেও না। আচ্ছা, এবার তোমাদের কথা হচ্ছে, আমি একটা ছোট জিনিস, সেটা হচ্ছে তোমরা অ্যাবসলিউট ইউনিট জানলে, ডাইমেনশন জানলে, সিস্টেম অফ ইউনিট জানলে, সবটাই জানলে। এবার কথা হচ্ছে অ্যাবসলিউট মেজারমেন্ট। অ্যাবসলিউট মেজারমেন্ট আর সেকেন্ডারি মেজারমেন্ট, বা অ্যাবসলিউট ইনস্ট্রুমেন্ট, সেকেন্ডারি ইনস্ট্রুমেন্ট, ঠিক আছে। এগুলো বলতে তোমরা কি বোঝো? এগুলো ডিটেলসে আমি এগুলো নোটস দেওয়ার কোনো মানে হয় না, এগুলো জাস্ট তোমাদের ওই অ্যাবসলিউট বলা আছে যেমন তেমনিও চলে আসছে, সেকেন্ডারি মানে কি সেটাও চলে আসছে। তোমাদের জাস্ট আমি যেটা বললাম সেটা হচ্ছে জাস্ট ভাষা, ভাষাটাকে একবার বুঝতে হবে কি বলতে চাইছে। অ্যাবসলিউট মানে হচ্ছে খাঁটি জিনিস। এবার বলো অ্যাবসলিউট ইনস্ট্রুমেন্ট বলতে কি বোঝো? বলো। যেসব ইনস্ট্রুমেন্ট অ্যাকুরেসি অনেক হাই তাদেরকে অ্যাবসলিউট বলে, এরকম কিছু? অবশ্যই। আর মিলন, তুমি তো পাস করে এসছো সদ্য নিশ্চয়ই নাকি? হ্যাঁ স্যার। হ্যাঁ বলো। স্যার স্যার বিশেষ সেরকম ভাবে পড়া হয় কি বলতে পারি। বেশ, অ্যাবসলিউট ইনস্ট্রুমেন্ট হচ্ছে যেগুলো খাঁটি ইনস্ট্রুমেন্ট, মানে কি একদম যেটা অ্যাকুরেসি হাই। অ্যাকুরেসি তো পরবর্তীকালে যাব কি জিনিস, অ্যাকুরেসি কি জিনিস, প্রিসিশন কি জিনিস, সেগুলো পরবর্তীকালে যাব। তার আগের স্টেজ হচ্ছে অ্যাবসলিউট ইনস্ট্রুমেন্ট হচ্ছে যেগুলো হচ্ছে খাঁটি জিনিস, একদম গদা বাংলায় তোমরা বুঝে নাও, যেগুলো হচ্ছে এমন ইনস্ট্রুমেন্ট যেগুলো হচ্ছে আমি জাস্ট যার ভ্যালু কোথাও চেঞ্জ হবে না, কোনো পরিস্থিতিতেই চেঞ্জ হবে না। তার ঝড় ঝঞ্ঝা বন্যা যে কোনো পরিস্থিতি হোক, চাঁদে নিয়ে গেলেও তার ভ্যালুটা সেমই থাকবে, ঠিক আছে। তার এফেক্ট পড়বে ঠিকই কিছু কিছু ক্ষেত্রে, কিন্তু তার অরিজিনাল যে ভ্যালুটি থাকবে তার এফেক্ট কিন্তু ঠিকঠাক থাকবে। যেমন আমি যদি আজকের অ্যাবসলিউট ইনস্ট্রুমেন্ট যদি লেন্থের কোনো ইনস্ট্রুমেন্টে যদি ধরে নাও, তুমি এখানে তোমাদের তোমাদের বাড়ি কোথায়? আমার আসানসোল পুরুলিয়া। আচ্ছা পুরুলিয়ায়, বেশ। তুমি ধরে নাও মিলনের বাড়ি পুরুলিয়া, পুরুলিয়াতে তোমার কারেন্টের ভ্যালু দেখাচ্ছে 2 অ্যাম্পিয়ার, সেটা হচ্ছে রেইলে যে গ্যালভানোমিটার যেটা আছে সেখানে, ঠিক আছে। সেখান থেকে তুমি অ্যামমিটার বানিয়ে দেখলে সেখানে তোমার ভ্যালু দেখাচ্ছে 2 অ্যাম্পিয়ার। সেটাকে তুমি দার্জিলিং এ নিয়ে যাবে, সেখানেও কিন্তু ওই 2 অ্যাম্পিয়ারই রেইলে অ্যামমিটারে দেখা যাবে। যেটা আমাদের রেইলে অ্যামমিটার কোথায় ইউজ করা হয়, বা অ্যাবসলিউট অ্যামমিটার, অ্যাবসলিউট গ্যালভানোমিটার যেটাকে বলে, সেটা কোথায় ইউজ করা হয়? যেগুলো হচ্ছে অ্যাবসলিউট ইনস্ট্রুমেন্ট, সেগুলো হচ্ছে পুরুলিয়াতেও যা ভ্যালু দেখা হবে, দার্জিলিংয়েও তাই ভ্যালু দেখা হবে, সমুদ্রের নিচে নিয়ে গেলে সেখানেও সেই ভ্যালুই দেখা হবে, ঠিক আছে। তার মধ্যে কোনো চেঞ্জ থাকবে না। কিন্তু সেকেন্ডারি ইনস্ট্রুমেন্ট কি হয়, সেখান থেকে অ্যাবসলিউট ইনস্ট্রুমেন্ট থেকে কম্প্যারিজনে তোমাদের ইউজ করা হয়। অ্যাবসলিউট ইনস্ট্রুমেন্ট গুলো থাকে হচ্ছে যেটা হচ্ছে আমাদের যেমন ইন্ডিয়াতে আছে হচ্ছে বিআইএস। বিআইএস তোমরা নামটা শুনেছো হয়তো, ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড, বিআইএস। হ্যাঁ স্যার। হ্যাঁ, এটাই হচ্ছে একটা পাবলিক সেক্টর ইনস্টিটিউট, ঠিক আছে। সেখানে কি থাকে, সেখানে বা আইএসআই, আরেকটি ইনস্টিটিউট আছে আইএসআই, ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্স। এনএবিএলও আছে। হ্যাঁ কিছু বললে? এনএবিএল। আচ্ছা হ্যাঁ এনএবিএ, ঠিক আছে। সেটা বিভিন্ন রকমের যায়, বিভিন্ন রকম আছে। সেগুলোতে কি হয়, এরা কি করে, এরা হচ্ছে মাপ পদ্ধতি নির্ধারণ করে, ঠিক আছে, মাপক নির্ধারণ করে, ঠিক আছে। কিন্তু কেমন করে নির্ধারণ করে, তার হচ্ছে অ্যাবসলিউট যে ইনস্ট্রুমেন্ট গুলো আছে প্রত্যেকটা জায়গায় কিন্তু এতে রাখা থাকে। গভর্নমেন্ট থেকে এখানে রেখে দেওয়া আছে যে এখানে তোমাদের অ্যাবসলিউট ইনস্ট্রুমেন্ট এই রেলে অ্যামমিটার বা দেওয়া আছে, বা মুভিং আয়রন অ্যামমিটারটা যেটা
একদম অ্যাকুরেসি যেটা হাই 100% সেটা এখানে রাখা আছে। সেই মেজারমেন্ট থেকে তুমি আরো আলাদা করে কম্পেয়ার হিসেবে আর একটা সেকেন্ডারি ইনস্ট্রুমেন্ট বানিয়ে সেটা তুমি মার্কেটাইজ করো বা কমার্শিয়ালাইজ করে দাও, ঠিক আছে। যখন আবার তুমি যখন দেখবে যে যখন তোমাদের ওই মুদির দোকান বা কোথাও গিয়ে দেখবে যখন ওই মাপক মেশিনগুলো যখন প্রবলেম হয়ে যায়, তখন ওরা কিন্তু, যদিও মুদির দোকানে ওরা অন্য জায়গায় করে ঠিকই, কিন্তু বড় বড় যারা মেজারিং করে সেখানে যখন কোনো প্রবলেম হয় সেই জিনিসগুলো কিন্তু বিআইএস বা আইএসআই এ পাঠায়। ওরা কিন্তু যাচাই করে বা চেক করে নেয় যে হ্যাঁ এটা অ্যাবসলিউট ইনস্ট্রুমেন্টের সঙ্গে কিছু একটা পার্সেন্টেজ আছে এররের, সেটা প্লাস মাইনাস, এটা আলাদা ব্যাপার, সেটা তোমরা পরবর্তীকালে জানতে পারবে সেগুলো অ্যাকুরেসি কত পার্সেন্টেজ, 0.0। ক্যালিব্রেশন তো হ্যাঁ ক্যালিব্রেশন করে, রাইট, ক্যালিব্রেশন করে ওরা বলে যে এটাকে ঠিক আছে না ভুল আছে, বা এই মেশিনটাকে কতটা অ্যাকুরেট আছে অ্যাকচুয়ালি, রাইট। এই টার্মটার নাম হচ্ছে ক্যালিব্রেশন, ঠিকই বলেছো। এটার নাম হচ্ছে ক্যালিব্রেশন, যেটাকে আমি অ্যাবসোলিউট থেকে সেকেন্ডারি ইনস্ট্রুমেন্টের যে কম্প্যারিজন বা যে কম্প্যারিজন করে যেটা বানায় সেটাকে বলা হচ্ছে ক্যালিব্রেশন, ঠিক আছে। এটা হচ্ছে সেকেন্ডারি। তাহলে প্রাইমারি তোমরা জানলে, সেকেন্ডারিও তোমরা জানলে, ঠিক আছে। তাহলে এখানে আমাদের আজকে মোটামুটি প্রাইমারি, অ্যাবসোলিউট, সেকেন্ডারি এগুলো সব জানা গেল। এবার হচ্ছে বাকি থাকে হচ্ছে ডাইরেক্ট মেজারমেন্ট, ইনডাইরেক্ট মেজারমেন্ট, ঠিক আছে। এই জিনিসগুলো জাস্ট কিচ্ছু না, জাস্ট তোমরা একবার জাস্ট চোখ বুলিয়ে নেবে টার্মগুলো, জাস্ট টার্মগুলো চোখ বুলিয়ে নিলেই এনাফ। আর যখন পরীক্ষা হলে আসবে তখন, পরীক্ষা হলে না, প্র্যাকটিস করার সময় এগুলোকে মোর প্র্যাকটিস করবে, কারণ ডাইমেনশন থেকে, আমি বারবার বলছি, ডাইমেনশন থেকে কিন্তু কোশ্চেন প্রচুর আছে। শুধু ডাইমেনশন না, এই যে ইন্ট্রোডাকশন পার্টটি যেটা আছে মেজারমেন্টের যে কোনো পরীক্ষার, যে কোনো এসএসসি বলো, জুনিয়র ইঞ্জিনিয়ার বলো, তো অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বলো, পিএসইউ বলো, ইভেন গেটে গেলেও তোমাদের কিন্তু ওখান থেকে মিনিমাম 30 থেকে 40% কিন্তু মেজারমেন্ট থেকে কোশ্চেন আসবেই। আর ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু মেজারমেন্টে গিয়েই ভুল করবে, সোজা জিনিস তবুও ভুল করবে। মেজারমেন্টটা সবচেয়ে বেশি ভুল যে জায়গাটায় করে সেটা হচ্ছে ব্রিজ সার্কিটে ভুল করবে। আরো আছে অনেক কিছু, অ্যাকুরেসি মেজারমেন্ট করতে গিয়ে ওখানে গিয়ে ভুল করবে। আরেকটা আছে সেটা হচ্ছে মিটার কনস্ট্যান্ট বের করতে গেলে সেখানে গিয়ে ভুল হবে, ঠিক আছে। এগুলো সোজা জিনিস, কিন্তু ক্যালকুলেশন বা সামথিং করতে গিয়ে ভুল হবে। কোন কোন জায়গাগুলো ভুল হবে তোমরা ক্লাসে জয়েন করো, সেই জায়গাগুলো তো আমরা পুরো একদম সেই জায়গাগুলো গাইড করে দেওয়া হবে। আচ্ছা, নেক্সট হচ্ছে কি, সেটা হচ্ছে ডাইরেক্ট মেথড, ইনডাইরেক্ট মেজারমেন্ট। ডাইরেক্ট মেজারমেন্ট, ইনডাইরেক্ট মেজারমেন্ট, কথাটা হচ্ছে ডাইরেক্ট মেজারমেন্ট, ইনডাইরেক্ট। এবার ডাইরেক্ট মেজারমেন্ট কি জিনিস, যেমন যদি তোমাকে বলে কারেন্ট মাপতে, ঠিক আছে, সবচেয়ে বেটার হচ্ছে কারেন্ট যদি মেজার করতে বলে, তখন তুমি কি ইউজ করবে, কোন ইনস্ট্রুমেন্ট ইউজ করবে? অ্যামিটার। অ্যামমিটার ইউজ করবে। ভোল্টেজ মেজার করতে ভোল্টমিটার। আচ্ছা, ভোল্টেজ মেজার করতে ভোল্টেজ মেজার করতে ভোল্টমিটার। কারেন্ট মেজার করতে অ্যামমিটার, ভোল্টেজ মেজার করতে অ্যামমিটার। এগুলো কি হয়, এগুলো হচ্ছে ইনস্ট্রুমেন্ট, ডাইরেক্ট যখন তুমি সার্কিটের সঙ্গে লাগাবে তখন কিন্তু ডাইরেক্ট মেজার করবে এগুলোর জন্য, সেই জন্য এগুলোকে বলা হচ্ছে ডাইরেক্ট মেজারমেন্ট ইনস্ট্রুমেন্ট, ডাইরেক্ট মেজারিং ইনস্ট্রুমেন্ট, ডাইরেক্ট মেজারিং ইনস্ট্রুমেন্ট। এগুলোকে বলা হচ্ছে তখন ডাইরেক্ট মেজারিং ইনস্ট্রুমেন্ট। আচ্ছা, তোমাদেরকে আমি একটা সাজেশন দেই, সেটা হচ্ছে যখন তোমরা ক্লাস করবে তখন একটা নোটবুক সাথে করে নিয়ে রাখবে। কিছু কিছু যখন ইম্পর্টেন্ট, এগুলো হয়তো লেখার দরকার নেই, কিন্তু কিছু কিছু সময় হয়তো ছোট ছোট কতগুলো টপিক থাকবে, সেগুলোকে তোমাদের অবশ্যই মাস্ট নোট করে রাখবে। সেই জিনিসগুলো কিন্তু পরীক্ষা হলে গিয়ে আসবে, ইগনোর কোনোটাই করবে না। যে তোমরা হয়তো ভাবছো যে তোমাদের রেকর্ড লেকচার দেওয়া থাকবে,
ঠিক আছে, রেকর্ড লেকচারের দেওয়া থাকবে, সেই জিনিসগুলো তো তোমরা হয়তো ভাববে যে স্যার আমি তো পরে দেখে নিতে পারবো, কিন্তু সেটা কখনোই হয় না। 1 ঘন্টা বা 1.5 ঘন্টার লেকচার শোনার পর আবার ওই পয়েন্টে গিয়ে 1.5 ঘন্টা লেকচার শোনা, এটা জাস্ট ডিফিকাল্ট। কিন্তু খাতা নিয়ে রাখলে, সেই পয়েন্টগুলো তোমরা লিখে রাখলে, তোমাদের ওই খাতাটাকে একবার চোখ বলে নিলে সহজে পরিষ্কার হয়ে যায়। আর অনেক জিনিস আছে যে, স্যার নেওয়া আছে, কিন্তু এইগুলো দরকার নেই ওই জন্যই নোট করিনি, মানে বইয়ে আছে ওই জন্যই এটা হ্যাঁ নোট সে করি। ঠিক আছে, আজকেরটা না, অন্যান্য সময়ের কথা বলছি। হ্যাঁ মানে স্যার নোটবুক নেওয়া সামনে আছে। ঠিক আছে, ডাইরেক্ট মেজারিং ইনস্ট্রুমেন্ট আর একটা হচ্ছে ইনডাইরেক্ট মেজারিং। তো আচ্ছা, কারেন্ট ভোল্টেজ এইগুলোকে কি বলা হচ্ছে, এগুলো হচ্ছে ডাইরেক্ট মেজারিং করা যায়, কারণ এগুলো হচ্ছে সার্কিটের সঙ্গে যখন আমি অ্যামমিটার বা ভোল্টমিটার লাগাবো তখন সেই মেজারিং করবে ভোল্টেজ বা কারেন্ট, সেটা হচ্ছে ডাইরেক্ট মেজারমেন্ট। ক্লিয়ার? এবার নেক্সট হচ্ছে ইনডাইরেক্ট মেজারমেন্ট। কি ইনডাইরেক্ট মেজারমেন্ট? ইনডাইরেক্ট মেজারিং ইনস্ট্রুমেন্ট কি আসবে? ইনডাইরেক্ট মেজারিং ইনস্ট্রুমেন্ট হচ্ছে যখন ডাইরেক্ট মেজারিং ইনস্ট্রুমেন্ট দিয়ে যখন আমি মেজার করব, যেমন হচ্ছে রেজিস্ট্যান্স, যেমন হচ্ছে রেজিস্ট্যান্স। এবার তোমরা প্রশ্ন উঠাবে হয়তো যে স্যার রেজিস্ট্যান্স তো আমি ইউজ করতে পারি। এবার তোমরা হয়তো প্রশ্ন তুলবে যে স্যার আমি রেজিস্ট্যান্স তো ডাইরেক্টলি মেজার করতে পারি। নিশ্চয়ই পারি, কিন্তু সেটা হচ্ছে আমি কিভাবে মেজার করি, সেটা হচ্ছে যখন আমি মেগার বা তোমরা যেটাতে ইউজ করো না কেন, সেটাতে কিন্তু অ্যাকচুয়ালি আমি রেজিস্ট্যান্স কিন্তু ডাইরেক্ট মেজার করি না। ঠিক আছে, সেটা কিন্তু ইনডাইরেক্টলি প্রসেসে মেজার করা হয় কোনো না কোনো পদ্ধতিতে, যেমন ভি বাই আর। যখন তুমি রেজিস্ট্যান্স ভি বাই আর, ঠিক আছে, পদ্ধতি ইউজ করতে পারো, কিন্তু রেজিস্ট্যান্সের একটাই ডাইরেক্টলি মেজারমেন্ট করা যায়, সেটা হচ্ছে শুধুমাত্র যখন তুমি ব্রিজের সার্কিট ইউজ করবে। ব্রিজ সার্কিটে যখন তুমি ইউজ করবে তখন কিন্তু তুমি সেটাকে ডাইরেক্ট মেজারমেন্ট করতে পারবে রেজিস্ট্যান্সের ক্ষেত্রে। ব্রিজ সার্কিট যখন হবে তখন ডাইরেক্ট মেজারমেন্ট ইউজ করা যায়, কারণ কি দুটো কম্পেয়ারিং করে তো ওটা একমাত্র ওটাই সম্ভব, তাও কি কেলভিন ডাবল ব্রিজ বা আদার্স। ঠিক আছে, মাল্টিমিটার দিয়ে ডাইরেক্ট মেজার করা যায় তো? না, ওটা মাল্টিমিটার দিয়ে ডাইরেক্ট মেজারমেন্ট হয় না। এক্স্যাক্টলি আমি সেটাই বলতে যাচ্ছি যে মাল্টিমিটার দিয়ে আমরা ডাইরেক্ট মেজারমেন্ট কেন করতে পারি না। তুমি হয়তো ভাবছো যে স্যার আমি তো ভ্যালুটা পাচ্ছি, ঠিক আছে, রেজিস্ট্যান্সের ভ্যালু 10 ওহম বা 5 ওহম তো পাচ্ছি, কিন্তু অ্যাকচুয়ালি সেটা না। তার জন্য আমার ওর ভিতর দিয়ে কারেন্ট পাস করানো হচ্ছে। ঠিক আছে, কারেন্ট পাস করানো হচ্ছে, তার অ্যাক্রসে আমাদের ভোল্টেজ ভোল্টেজ নিয়ে কারেন্ট পাস করানো হচ্ছে, বাদ বাকি ক্যালকুলেশনটা আমাদের মিটারে হচ্ছে, মাইক্রো প্রসেসরে। তারপরে আমরা রেজিস্ট্যান্সের ভ্যালুটা পাচ্ছি। তোমরা বুঝতে পারছো কথাটা আমি কি বলতে যাচ্ছি? হ্যাঁ স্যার। তুমি, হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। হ্যাঁ, রেজিস্ট্যান্সের তুমি মনে করছো যে আমি তো স্যার এই যখন আমি তারের সঙ্গে ডাইরেক্ট মেজারমেন্ট করবো বা বডিতে যখন আমি রেজিস্ট্যান্স মেজার করব, তার মানে কি আমি গোটা বডিতে কি আমি রেজিস্ট্যান্সটা মেজার করছি? না, আমি তার মধ্যে দিয়ে কারেন্ট পাস করছি, তার অ্যাক্রসে আমাদের ভোল্টেজ আছে, তার অ্যাক্রসে আমাদের এইরকম সার্কিটের অ্যাক্রসে দুটোতে ভোল্টেজ আছে ভি, তার মধ্যে দিয়ে আমি কারেন্ট পাস করছি। এবার তারপরে আমার একটা মেজারিং ইনস্ট্রুমেন্ট আছে যার জন্য আমাদের কি হয়, সেখানে গিয়ে কি হবে, সেখানে গিয়ে এই ভোল্টেজ আর কারেন্ট যে দুটো আছে সেই দুটোর যে ব্যাপার আছে সেটাকে আমরা তখন ভি বাই আই, অন্য আদার্স অনেক প্রসেস আছে, এখনই এত কিছু জেনে লাভ নেই, আস্তে আস্তে জানতে পারবে। এডিসি ফেডিসি অনেক কিছু ইউজ করা যায়, এডিসি ডিএসি প্রসেস আছে, কম্পারেটার আছে, সিআরও, অনেক কিছু বহু সংখ্যক জিনিস আছে, সেগুলো দিয়ে প্রসেস দিয়ে আমাদের কি করা হয়, সেই রেজিস্ট্যান্স গুলো মেজার করা হয়। কিন্তু কারেন্ট বা যখন তুমি ভোল্টেজ মেজার করতে যাবে তখন কিন্তু কারেন্ট বা ভোল্টেজ মেজার করতে গেলে অ্যামমিটার বা ভোল্টমিটার দিয়ে যখন মেজার করতে যাবে তখন কিন্তু তুমি ডাইরেক্টলি মেজারমেন্ট পাচ্ছ, ওখানে কিন্তু কোনো তোমাদের ইনডাইরেক্টলি মেজার করতে হচ্ছে না। কারেন্টের জন্যই তুমি ডিফ্লেকশন পাচ্ছ, কারেন্টের জন্যই ডিফ্লেকশন পাচ্ছ, ভোল্টেজের জন্যই ডিফ্লেকশন পাচ্ছ। এখন সেখানেও কিছু ডাইরেক্টলি ইনডাইরেক্টলি ব্যাপার আছে, সেগুলো আস্তে আস্তে যাব, যখন আমাদের ফার্দার যখন ক্লাসগুলো যাবে তখন তোমরাই বলে দেবে স্যার ডাইরেক্ট মেজারমেন্ট হচ্ছে না হচ্ছে না, তখন আস্তে আস্তে সেগুলো তোমরাই বুঝতে পারবে। ঠিক আছে, তো এই কটা হলো। এবার লাস্টে যেটা পড়াবো সেটা হচ্ছে এগুলো তো জাস্ট বেসিক নলেজ, এগুলোর থেকে কোশ্চেন কি আসবে না আসবে সেটা তো জাস্ট আসতে পারে নাও আসতে পারে। আরআরবির জন্য ইম্পর্টেন্ট, কারণ আরআরবি থেকে অনেক ভিতর থেকে প্রচুর ভিতর থেকে কোশ্চেন আছে। ইদানিং যা সব কোশ্চেন গুলো দিচ্ছে তাতে
একদম বই থেকে একদম ভিতর থেকে তুলে তুলে নিয়ে। অনেকের হয়তো ধারণা ছিল যে স্যার প্রিভিয়াস ইয়ার, আমি তোমাদের এটাও বলে দিচ্ছি, অনেকের ধারণা আছে, অনেক ইনস্টিটিউটের এটাও ধারণা আছে যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন যদি আমি সলভ করাই তাহলে আমি পরীক্ষায় গিয়ে ভালো নাম্বার তুলতে পারবো। কিন্তু আমি তোমাদের অ্যাসিওর করে দিচ্ছি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন যদি তুমি সলভ করো তখন তুমি 70% অ্যান্সার করতে হবে, 30% পারবে না। কারণ তার জন্য যে নলেজটুকুন দরকার সেই নলেজটুকুন ওরা সেটা প্রোভাইড করে না, আর জন্য বছরের পর বছর লেগে যায় প্রিপারেশন নিতে, কিছু করার নেই। ঠিক আছে, এবার যেটা আছে সেটা হচ্ছে মেজারিং হলো, ডাইরেক্ট মেজারিং হলো, ইনডাইরেক্ট মেজারিং হচ্ছে। এবার কিছু কিছু জিনিস আছে যেগুলো, যেমন যেমন ধরো টর্ক, মেজার ইনস্ট্রুমেন্টে 3 টাইপের টর্ক ইউজ হয়। কি কি? একটা হচ্ছে ডিফ্লেকশন টর্ক, একটা হচ্ছে কন্ট্রোলিং টর্ক, আরেকটি হচ্ছে কি ড্যাম্পিং টর্ক। ডিফ্লেকশন টর্ক, কন্ট্রোলিং টর্ক, আর হচ্ছে কি ড্যাম্পিং টর্ক। সরি এটা পি মনে হচ্ছে, অ্যাকচুয়ালি এটা ডি, ড্যাম্পিং টর্ক। ঠিক আছে, ডিফ্লেকশন টর্ক, কন্ট্রোলিং টর্ক, আরেকটা হচ্ছে ড্যাম্পিং টর্ক। সাধারণত এই তিনটেই আমরা জানি, আরো থাকতে পারে, সেগুলো পরবর্তীকালে আলোচনা করা হবে। বেশি পড়ে লাভ নেই, অল্প একটু যতটুকু দরকারি ততটুকু জেনেই যথেষ্ট। ঠিক আছে, ডিফ্লেকশন টর্ক হচ্ছে জাস্ট সিম্পল কথা হচ্ছে যেটার জন্য তুমি যে মেজারিং এন্টিটি ইউজ করবে তার জন্য যে আমাদের ইনস্ট্রুমেন্টটি আছে সেটা যে টর্ক দেখা যায়, ভ্যালু দেখা যায়, সেটা হচ্ছে ডিফ্লেকশন টর্ক। এটা সাধারণত অ্যানালগ মিটারের ক্ষেত্রেই ঠিকঠাক বোঝা যায়। আমি বলে দিই, সেটা হচ্ছে অ্যানালগ মিটারের ক্ষেত্রেই বোঝা যায়, ডিজিটালের ক্ষেত্রে কিন্তু ডিফ্লেকশন টর্ক থাকে না। ঠিক আছে, কিন্তু এগুলো হচ্ছে তখন ওই অন্য প্রসেসে ওই একই জিনিস অন্য দিক দিয়ে কাজ করা হয়, ওখানে মসফেট থাকে, জেফেট থাকে, অনেক কিছু থাকে, সেগুলো দিয়ে করা হয়। ঠিক আছে, অ্যানালগ মেশিনের ক্ষেত্রে কি হয়, ইনস্ট্রুমেন্টের ক্ষেত্রে সেটা হচ্ছে যখন ডিফ্লেকশন টর্ক মানে যে মেজারিং কোয়ান্টিটি, যেমন আই যদি ইউজ করো বা অ্যাম্পিয়ার বা ভোল্ট মিটার ইউজ করো, তার ফলে কি হবে, তার ফলে আমাদের যে ওর যে ইনস্ট্রুমেন্টের যে কাটাখানা আছে, পয়েন্টার বলে যেটাকে আর কি, শুদ্ধ ভাষায় যেটাকে পয়েন্টার বলে, সে পয়েন্টারটি জাস্ট জাস্ট যেটাকে সরে যায় আর কি, সেটাই হচ্ছে ডিফ্লেকশন টর্ক। ঠিক আছে, কিরকম? ধরে নাও এই পয়েন্টার, এবার আমি এখানে কারেন্ট মেজার করছি, 0 আছে, 1 আছে, 2 আছে, 3 আছে। এবার তুমি তো কারেন্ট দিলে 0 মিলি অ্যাম্পিয়ার থেকে 1 মিলি অ্যাম্পিয়ারে গিয়ে আমাদের 2 অ্যাম্পিয়ার ধরে নাও, 2 অ্যাম্পিয়ারে গিয়ে আমাদের চলে গেল। কিসের জন্য চলে গেল? সেটা হচ্ছে কারেন্টের জন্য। কি ক্রিয়েট হলো? সেটা হচ্ছে ডিফ্লেকশন টর্ক। তাহলে ডিফ্লেকশন টর্ক, কারেন্টের জন্য ডিফ্লেকশন টর্কের ক্রিয়েটের জন্য আমাদের পয়েন্টারটি 0 থেকে 2 তে পৌঁছে গেল, এটাকে বলা হয় ডিফ্লেকশন টর্ক, যেটাকে আমরা ডিনোট করি টিডি। ঠিক আছে, এগুলো যখন তোমাদের যখন ব্যাচ স্টার্ট হবে সেগুলো, এগুলোতে কিছু কিছু অফিসিয়াল সংজ্ঞা যেগুলো আছে, ঠিক আছে, অফিসিয়াল ডেফিনেশন, ঠিক আছে, সেই টার্মগুলো তোমাদের বলে দেওয়া হবে। সেগুলোতে তখন তোমরা ওই মুখস্থ করার দরকার নেই, জাস্ট আউটলাইন বুঝে নিয়ে একবার জাস্ট চোখ বুলিয়ে নিলে যথেষ্ট, বা তোমরা যদি বইয়ের থেকে পড়ে নিতে পারো তাহলে তো খুবই ভালো। এগুলোতে অত কিছুর দরকার নেই। সামান্য কোশ্চেন এখানে কি করে, এখানে কোশ্চেন গুলো না তোমাদের জাস্ট ঘুরিয়ে দেয়, জিনিসটা সোজা কিন্তু জাস্ট ঘুরিয়ে দেয়। এবার আছে কন্ট্রোলিং টর্ক, টিসি। ডিফ্লেকশন টর্ক তো হলো, ঠিক আছে, যদি আমি ডিফ্লেকশন টর্ক হয়ে যায়, এটা কি করতে থাকবে জানো তো, যদি 0 to 1 থেকে আসে তাহলে এটা 2 অ্যাম্পিয়ার যদি ইউজ করো, সেটা কি শুধু ডিফ্লেকশন টর্ক যদি থাকে তাহলে 0 থেকে 2 থেকে এটা 3 পার করে একদম সে যা টার্মিনাল যে আছে সেখানে গিয়ে আটকে যাবে ডিফ্লেকশন টর্ক। তাহলে আমাদের এমন একটা সিস্টেম লাগবে যার জন্য কি হবে, এই দুই যাই চাই সেই দুইয়েই গিয়ে আমাকে আটকে থাকে। তার জন্য কি হয়, ডিফ্লেকশন টর্কের অপোজিট দিকে আমাদের কি কাজ হয়, সেটা হচ্ছে কন্ট্রোলিং টর্ক। তাহলে টিডি তার অপোজিট দিকে কন্ট্রোলিং টর্ক ক্রিয়েট করে। তাহলে কি হয়, ফিজিক্সের নিয়ম অনুযায়ী টিডি ইকুয়াল টু টিসি। ফিজিক্সের মানে নিউটনস থার্ড ল,
নিউটনস থার্ড ল কি বলছে, যে ডিফ্লেকশন টর্কের অপোজিট তাহলে আমাদের যেটা দরকার হয় সেটা হচ্ছে কন্ট্রোলিং টর্ক, টিডি ইকুয়ালস টু টিসি। এটা দিয়ে গাদাখানা তোমাদের ইকুয়েশন আছে, সেই জিনিসগুলো তোমাদের করতে হবে। জাস্ট এটার বেসিক এখান থেকে তুমি যদি মনে থাকে তাহলে তুমি বাদ বাকিগুলো ডিরাইভ করতে পারবে। বাকি থাকে এবার ড্যাম্পিং টর্ক। এবার ড্যাম্পিং টর্ক কি জিনিস, কথা হচ্ছে 0 to 2 তো ডিফ্লেকশন টর্ক গেল, ডিফ্লেকশন টর্কের অপোজিটে কন্ট্রোল টর্ক গেল, কিন্তু তা সত্ত্বেও যেই পয়েন্টারটি আছে না, যেই পয়েন্টারটি এখানে কিন্তু ভাইব্রেশন করবে। কেন? কারণ তুমি হয়তো খেয়াল করবে যখন তুমি বাইক চালাবে, পুরোনো দিনের জিনিসগুলো যখন তুমি পুরোনো বাইকগুলো চালাবে M80 লেভেলের, ঠিক আছে, M80 সেই আদম জওয়ানের বাইকগুলো 20-30 বছর আগেকার যখন বাইক তুমি ইউজ করতে, তখন দেখবে যখন তুমি ফুল স্পিডে চালাবে না, তখন তোমার দেখবে যে পয়েন্টারটি আছে, পয়েন্টারটি একবার উপরে যাবে একবার নিচে যাবে, গিয়ে কি হবে ওই 20 কিলোমিটারের পাশে কিন্তু বারবার ভাইব্রেশন করবে, ঠিক আছে, বারবার ভাইব্রেশন করবে, এখানে পালসেটিং টর্ক ক্রিয়েট হয়, অ্যাকচুয়ালি একটা পালসেটিং টর্ক ক্রিয়েট হয়। তো সেই জন্য ওই জায়গাগুলোতে কি করা হয়, সেখানে করা হয় ড্যাম্পিং রাখা হয়। ড্যাম্পিং সে কি করবে, এই 2 তো 2এই থাকবে ভ্যালু, না এখানে 2.1 হবে না 2.1.9 এ আসবে, 2 থেকে 2এই থাকবে। একটা পারফেক্ট যখন ইনস্ট্রুমেন্ট থাকবে সেখানে কিন্তু ডিফ্লেকশন টর্ক কন্ট্রোলিং টর্কের পাশাপাশি সেখানে কিন্তু আন্ডার ড্যাম্পিং সিস্টেম অবশ্যই থাকবে, আন্ডার ড্যাম্পিং সিস্টেম অবশ্যই থাকবে। পারফেক্ট যখন তুমি ইনস্ট্রুমেন্ট ইউজ করবে, মেজারিং ইনস্ট্রুমেন্ট, সেখানে কিন্তু আন্ডার ড্যাম্পিং অবশ্যই থাকবে, যে কি করবে সেই পয়েন্টারটিকে আটকে রাখবে, স্থিরভাবে রাখবে। সেই জন্য আমাদের তখন কি হবে, ড্যাম্পিং টর্ক। কোন মেশিনে কি ড্যাম্পিং টর্ক ইউজ হয়, কোনটাতে কি ইউজ হবে না হবে, সেগুলো পুরো লিস্ট আছে, সেগুলো সব ফার্দার ডিসকাশন করা হবে, যদি নেক্সট ক্লাস না হয় তখন সেখানে গিয়ে আলোচনা করা হবে। মোটামুটি এই হচ্ছে তোমাদের টর্ক, মেজারিং ইনস্ট্রুমেন্ট, এগুলো সব জিনিস আছে। এরপরে যেগুলো আসবে সেটা হচ্ছে এরর্স আসবে, অ্যাকুরেসি আসবে, আরো অন্যান্য জিনিসপত্র আসবে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আসবে, কি জিনিস স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কি জিনিস সেগুলো আসবে, গ্যালভানোমিটার অ্যাকচুয়ালি কি জিনিস সবগুলোই আসবে, সেগুলো আস্তে আস্তে তোমাদের সব আলোচনা করা হবে। এবার তোমাদের যদি কোনো কিছু জিজ্ঞাসা থাকে বা ডাউট থাকে আমাকে বলতে পারো। কোনো কিছু জিজ্ঞাসা থাকলে জানতে পারো। না স্যার নেই। আর তোমার দেবাশিস? না স্যার ক্লিয়ার আছে। আচ্ছা একটা কথা বলে দেই, আমার ক্লাসে আমি যেটা বলি সবার আগে, সেটা হচ্ছে আমার ক্লাসটা মানে হচ্ছে ইন্টারাকশন ক্লাস, ঠিক আছে, তোমরা ইন্টারাক্ট করো। আমি সবার আগে বলে রাখি যে তোমরা স্ট্যান্ডার্ড বই পড়ে আসো, যে কোনো স্ট্যান্ডার্ড বই, যে টপিক আছে তার উপর স্ট্যান্ডার্ড বই একটি পড়ে আসো, তোমরা নিজেরা পড়ো, আমি তারপরে বোঝাবো, দুটো একসঙ্গে হয়ে যাচ্ছে, তারপরে নোটস দিব, পরে বাড়ি গিয়ে সঙ্গে সঙ্গে নোটসটা একবার মানে ক্লাসের শেষে একবার করে নোটসটা চোখ বুলিয়ে নাও। আমি তোমাদের শিওর দিয়ে বলে দিচ্ছি, তোমাদের আর দ্বিতীয় থেকে তৃতীয়বার আর ওই জিনিসটার উপরে পড়াশোনা করতে হবে না, একবার পরীক্ষার আগে জাস্ট পড়ে নেবে, তাহলেই হয়ে যাবে। একদম চিন্তা করার কিছু নেই, টেনশন করার কিছু নেই, তোমরা জয়েন করো ক্লাসে, ব্যাচে স্টার্ট হও, আস্তে আস্তে সবগুলো একদম রাস্তা ক্লিয়ার হয়ে যাবে। তোমাদের কে আটকাবে, জব পাওয়ার থেকে কে আটকায়? বিশেষ করে তোমাদের তো যারা চাকরি করে প্রিপারেশন নিচ্ছ তাদের তো বুঝতে পারি, তাদের প্রচন্ড হেক্টিক চলে যায়, ঠিক আছে, প্রিপারেশনের জন্য, তাদের তোমাদের একদম অসুবিধা হবে না। তোমাদের যা স্ট্রাকচারে পড়ানো হবে, যে সিস্টেমে পড়ানো হবে, সেটাতে এক্সট্রা বেশি লেবার দেওয়ার কোনো দরকার নেই, যে প্রসিডিওরে পড়াবে জাস্ট সেইটাই ফলো করবে, হয়ে যাবে বাকিটা। তো আজকে এইটুকুনি থাক, যদি কোনো রকম কোনো কিছু ডাউট বা কোনো রকম কোশ্চেনের কোনো প্রবলেম বা জিজ্ঞাসার কিছু থাকে, তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে তো আছেই, ওখানে কোশ্চেন বা কিছু আপলোড করে দিতে পারো, সেখানে তো সব রকম ডিসকাশন হয়, সেখানে হবে। আর আজকে কোশ্চেন সলভ করাচ্ছি না, নেক্সট ডেতে কিছু কিছু সামান্য টুকটাক কিছু কোশ্চেন আছে, প্যাটার্ন কোশ্চেন, সেগুলো করানো হবে। সবাইকে দুর্গাপুজোর শুভেচ্ছা, ঠিক আছে, সবাই ভালোভাবে কাটাও। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ স্যার, আপনাকেও দুর্গাপুজোর শুভেচ্ছা। ঠিক আছে, তোমাদের ভালোভাবে কাটাও, আবার দেখা হবে, ঠিক আছে, হ্যাঁ স্যার। ওকে।